সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম বঙ্গবন্ধু থেকে জাতির জনক। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন অধ্যাপক ডক্টর আবু সাঈদ, রাজনীতিবিদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও গবেষক জনাব শামীম রেজা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নেই। সব শ্রেণী পেশার মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ সহ্য করা হবে না, সরওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী। পাঠ্য বইয়ের ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী। তদন্তের পর ব্যবস্থা, রাজনৈতিক বিবেচনায় বিষয়বস্তু নির্বাচন না করার পরামর্শ শিক্ষাবিদদের। ভর্তিতে অনিয়মের অভিযোগে রাজধানীর নামী 15টি শিক্ষা প্রতিষ্ঠানের দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার। দেশের বিভিন্ন স্কুলে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। মিরপুরের দারুস সালামে একটি বাসা থেকে 2 শিশু ও মায়ের লাশ উদ্ধার। পুলিশের ধারণা 2 সন্তানকে হত্যার পরই আত্মহত্যা করেন মা। এবং বান্দরবানের নাইখংছড়িতে পাহাড়ে অভিযানে 8টি অস্ত্র ও গুলি উদ্ধার। 5টি লুট হয়েছিল টেকনাফের আনসার ক্যাম্প থেকে। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের শিরোনামটি আমরা এই কারণে করেছি, আজকে 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পরপরই যখন পাকিস্তানি সেনাদের হাতে আটক হন, তখন তিনি ছিলেন বঙ্গবন্ধু। আর যখন 9 মাসেরও বেশি সময় পরে উনি ফেরত এলেন আজকের দিনে দেশে, 10ই জানুয়ারি ফিরলেন জাতির পিতা হয়ে এবং জাতিকে অনেকগুলো দিক নির্দেশনা দিলেন। প্রথম দিনেই আমাদের সংবিধান কি হবে, আমাদের এই বিষয়টি একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের 4টি মৌলভিত্তি, সেই মৌলভিত্তির এই বিষয়টিকে নিয়ে আপনি যে সেই সংবিধান প্রণয়ন কমিটিতে আপনি ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য, তো আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। আসলে শিরোনামটা হলো বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। আসলে তার আগে ইতিহাস আছে। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, জাতির পিতার থেকে 69 থেকে যাচ্ছি আর কি। জি, জুলিও করে পুরস্কার পাওয়ার পরে আলজিয়ার্স কনফারেন্সে যাওয়ার পরে বিস্মিত হয়ে গেল। জাতিসংঘ ভাষণ দেওয়ার পরে 74 সেপ্টেম্বর 71-এর ওই 3রা জানুয়ারি পল্টনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ যে স্বাধীনতার ইশতেহার পাঠ করে শাহজাহান সিরাজ, সেখানে বলা হয় বঙ্গবন্ধু জাতির জনক। যাই হোক, আমি সেটা বলছি 66 সনের আগ পর্যন্ত সবাই কেউ মুজিব ভাই, কেউ শেখ মুজিব, কেউ মুজিবুর রহমান, বিভিন্ন নামে ডাকতেন। 6 দফা দেওয়ার পরে 6 দফা নিয়ে সংগ্রাম লড়াইয়ের শেষ পর্যায়ে এসে উনি যখন কারাগার থেকে মুক্তি পেলেন, জনগণ কারাগার জেলে তারা ভেঙে শেখ মুজিবকে আনবো এই স্লোগানে উদ্দীপ্ত হয়ে রাজপথ উদ্দোলিত করে কারাগার থেকে বঙ্গবন্ধুকে ছিনিয়ে আনলেন। তখন পল্টন ময়দানে, মানে রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু এই উপাধি ঘোষণা করলেন। কিন্তু তার আগে একটা মজার ব্যাপার, 68-এ ঢাকা কলেজের ছাত্র সংসদের নির্বাচনের সময় একটা, এখন দেখতে পাচ্ছি একটা ইশতেহার প্রকাশিত হয়েছে। সেই ইশতেহারের উপর লেখা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্তৃক 6 দফা ঘোষিত তার রূপরেখা। তাহলে আমরা যে বলি 69-এ
সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল তা না, তার আগে ঢাকা কলেজের ছাত্র আনোয়ার হোসেন তার নির্বাচনী ইশতেহারের এক সাইডে তার নির্বাচনী ইশতেহারে কি থাকবে, অন্য সাইডে 6 দফার 6টা দফা লিখে উপরে বঙ্গবন্ধু এই নামটা ব্যবহার করেছিলেন। সে যাই হোক, এইটা প্রচার হতে হতে শেষ পর্যন্ত সর্বসম্মত মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন অনেকেই আওয়ামী লীগ করেন, নেতা আছেন, মন্ত্রী আছেন, তারা বঙ্গবন্ধুর নাম আসুক, ওইভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হোক, এটার বিরোধিতা করেছিলেন। আমি নামগুলো এখন বলতে চাই না, খুব তিক্ত হবে। তারপরে ঐতিহাসিক সত্য কথা হলো বিরোধিতা করেছিলেন। সে যাই হোক, আমি যেটা বলতে চাই, বঙ্গবন্ধু এমনি আসেননি, জাতির পিতা হয়েছেন এমনি না, বঙ্গবন্ধু এমনি না। সময়ের সাথে সাথে বাস্তবতার আলোকে প্রত্যেকটি স্তরে স্তরে বাঙালির মন মানসিকতা উনি অনুভব করে, বাঙালির বাস্তব অবস্থা তিনি লক্ষ্য করে এবং তাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কী ছিল তার সঙ্গে মিলিয়ে কর্মসূচি দিতেন। সেই কর্মসূচি দিয়ে দেওয়ার পর তিনি জীবন বাজি রেখে আপসহীনভাবে এগিয়ে গেছেন। আমরা যদি দেখি, প্রথমেই ছাত্রলীগ গঠন করলেন, যুবশক্তিকে সামনে এগিয়ে দিলেন, এটা হলো 48 ছাত্রলীগ হলো। ঠিক পাকিস্তান বিভক্তির পরপরই কয় মাস পরে, অগস্টেরও হলো আর ওটা জানুয়ারিতে হলো, 6-7-8 মাস পরে। তারপরে 49-এ এসে আওয়ামী লীগ করলেন। উনি তখন জেলে। ছাত্র আন্দোলনের হলো ভাষা জাতীয়তাবাদী চেতনার ভিতর দিয়ে, বাঙালি জাতীয়তাবাদী চেতনার ভিতর দিয়ে উনি অগ্রসর হলেন। হয়ে উনি কি করলেন, বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে মানুষের ভিতর সঞ্চারিত করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ভিতরে বৈষম্য কি ছিল সেগুলোকে সামনে নিয়ে আসলেন এবং স্বায়ত্তশাসনের দাবিটা তখন মুখ্য হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে স্বাধিকার এবং স্বায়ত্তশাসনের আন্দোলন এবং মুসলিম লীগের জুলুম এবং অত্যাচার, নিপীড়ন, কারাগারে নিক্ষেপ, এগুলোর ভিতর দিয়ে আন্দোলন করে জেল খেটে, জুলুম খেটে উনি 66-এ আসলেন এবং 66-এ এসে তিনি কাউন্সিল করে, তার আগে আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছিল, সেটা আইয়ুব খান যে কথা বলেছিলেন সে কথাটা ছিল মারাত্মক। আইয়ুব খান বলেছিল 6 দফা দাবি মানার অর্থই হলো এই যে পাকিস্তান আর থাকে না, কেন্দ্র শাসন আর দরকার পড়ে না, তার দুটো আলাদা দেশ হয়ে যায়, তার চেয়ে বরং দুটো আলাদা স্বাধীন দেশ হয়ে যায়, রাগত স্বরে বলছিলেন। এবং এই জন্য বঙ্গবন্ধুকে আগরতলা নামক ষড়যন্ত্রে তাকে কারারুদ্ধ করা হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যে সাক্ষীদের জোগাড় করা হয়েছিল, তখন যদি পত্রপত্রিকা কেউ দেখেন কিংবা ঘাটেন, দেখবেন যে সবই ছিল বানোয়াট, জজবেজ এবং বানোয়াট। এখন অনুরূপভাবে তখন যারা সাক্ষী দিয়েছিল তাদের ভিতরে প্রকাশ্য সাক্ষ্য কাঠগড়া দাঁড়িয়ে তারা বলেছিল তাদের উপর কিভাবে দৈহিক অত্যাচার করা হয়। এবং একজন তো বলেছিলেন যে কি, আমার একজন প্রম্পটার দরকার, মাননীয় বিচারপতি, আমার একজন প্রম্পটার দরকার। কেন প্রম্পটার দরকার? যে পিছন থেকে যা বলবেন আমি তাই বলবো। আমাদের শিখে পড়ে নিয়ে এসে আমি থেমে গেছি, বলতে পারছি না, এই জন্য আমার আর মনে নাই, যা বলে দিয়েছিল তার মনে নাই। দেখা গেল এটা বানোয়াট একটা বিষয়, কিন্তু ঘটনা কিন্তু সত্য ছিল। বাংলাদেশ স্বাধীন করার জন্য যে একটা প্রচেষ্টা, সামরিক এবং বেসামরিক সব মিলিয়ে, সিভিল সার্ভিস সব মিলিয়ে, রাজনীতিবিদ নিয়ে সব স্বাধীন করার একটা বিষয় ছিল, সেটা কিন্তু ঠিক। এটা পাই আতর রহমান সাহেবের একটা সাক্ষাৎকার। আতর রহমান সাহেবের ওখানে বঙ্গবন্ধু গিয়েছিলেন যে আপনি 6টা ভোট জাতির পক্ষ থেকে দেন, আপনি আমাদের লিডার, আপনি দেন। আতর রহমান মুখ্যমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু তখন সাধারণ সম্পাদক, বলছেন আপনি দেন। তখন আতর রহমান পড়ে, ভালো করে পড়ে, উকিল মানুষ, বলল যে মজিবর, তুমি কি আমাকে জেল খাটানোর জন্য এটা নিয়ে আসছো? এটা দিলে তো আবার ফাঁসি হবে। তো উনি বলছেন যে আপনার ফাঁসি হবে, আমার তো ফাঁসি হবেই, আর তোমাকে বলি মজিবর, তুমি এই 6 দফা দিও না, তাই তোমার ফাঁসি হবে। বঙ্গবন্ধু তখন বলেছিলেন একটা কথা, যে বাংলার দুঃখী মানুষের মুক্তির জন্য কাউকে না কাউকে ফাঁসির রশি গলায় নিতে হবে। সেই 6 দফার ভিত্তিতে যখন আগরতলা মামলা হলো,
আইয়ুব খান অস্ত্রের হুমকি দিলেন, তারপরে মিথ্যা প্রমাণিত হয়ে উনি বেরিয়ে আসলেন। উত্তাল গণ আন্দোলনের ফলে, ছাত্র আন্দোলনের ফলে সমগ্র জনতা মিলে যেভাবে বেরিয়ে আসলেন তাদের আন্দোলনের ফসলের ফলে, তারপরে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আর জাতির পিতার বিষয়টা পরবর্তীকালে জি, আমি স্যারের কাছে আসবো যে বঙ্গবন্ধু ফেরার পরপরই আমাদের যে সংবিধান কি হবে সেই বিষয়ে প্রথম সভাতেই দিল্লিতে এবং আমাদের এখানে সরওয়ার্দী উদ্যানে সেখানে উনি স্পষ্ট করেই বলেছিলেন। এই বিষয়টা যদি বলেন। ৭২ 10ই জানুয়ারি আমাদের কাছে দুটো কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেদিন আমরা বঙ্গবন্ধুকে সশরীরে আমাদের মধ্যে ফিরে পেলাম। সশরীরে বলছে এই জন্যে যে মুক্তিযুদ্ধের 9টি মার্চ তিনি আমাদের চেতনায় উপস্থিত ছিলেন। তারই নামে মুক্তিযুদ্ধ হয়েছে। শঙ্কা ছিল, সংশয় ছিল যে সশরীরে ফেরত পাবো কিনা। পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম সে তো দীর্ঘ ইতিহাস, সেদিকে নাই বা গেলাম। কিন্তু আরেকটি কারণে গুরুত্বপূর্ণ যে সরওয়ার্দী উদ্যানে তিনি বিমানবন্দর থেকে এসেই একটি ভাষণ দিয়েছিলেন এবং 7ই মার্চের মতোই সেই ভাষণটি পূর্ব প্রস্তুত, কোনো কপি ছিল না, স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ভাষণ। সেই ভাষণে শুধু সংবিধান নয়, আমি দেখেছি হিসেব করে যে সর্বমোট 15টি বিষয়ের উপরে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আর 15টি বিষয় হচ্ছে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, দেশের আগামী এবং ভবিষ্যৎ, আর আন্তর্জাতিক সম্প্রদায় কাছে বাংলাদেশের অবস্থান কি হবে, বাংলাদেশ কি প্রত্যাশা করে, এই সব নিয়েই তিনি কথা বলেছিলেন। তবে বিশেষ করে সংবিধানের প্রসঙ্গটি যখন আপনি আনলেন তখন তিনি স্পষ্ট করে বললেন একটি বাক্যে, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যার ভিত্তি ধর্মভিত্তিক হবে না। তারপরেই তিনি উল্লেখ করলেন যে বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক আদর্শ হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। আমরা জানি যে ৭২ যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন চতুর্থ মূলনীতিটি সংযোজিত হয়েছিল জাতীয়তাবাদ। এবং আরো একটি লক্ষণীয় যে এই যে 3টি মূলনীতির কথা বঙ্গবন্ধু বললেন যে গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে, সমাজতান্ত্রিক হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে। আমরা জানি যে ৭২ সংবিধান ঠিক সেভাবেই প্রণীত হয়েছিল। অন্যতম সংবিধান প্রণেতা আমাদের সঙ্গে আজকে আছেন। তো সেই সংবিধান থাকেনি আর। সময়ের আবর্তনে বিবর্তনে সংবিধান ক্ষত বিক্ষত হয়েছে এবং সেটা যে শুধু 75 থেকে শুরু করে 96 পর্যন্ত তা নয়, তার আগেও হয়েছে। তবে তার আগে যেটা হয়েছে, যেমন চতুর্থ সংশোধনী নিয়ে আমাদের একটি কথা বেশ চালু আছে, তির্যক মন্তব্য চালু আছে, কিন্তু ওটা অনেকটাই আমার মনে হয় আপাত মন্তব্য। যারা বিশেষ দৃষ্টিকোণ থেকে বিচার করে তির্যক মন্তব্য করেন তারা তথ্য ভিত্তিক করেন না। যেমন বাকশাল বলা হয়েছে যে বাকশাল একটি দল করা হয়েছিল, একদলীয় শাসন, কিন্তু কোনো বিচারেই বাকশাল একটি দল ছিল না। বঙ্গবন্ধু তা ভাবেননি, বরং সব দল মিলে একটা অভিন্ন জাতীয় মঞ্চ। জাতীয় মঞ্চ আর রাজনৈতিক দল এক কথা নয়, এটা রাষ্ট্রবিজ্ঞানের খুব সাধারণ সংজ্ঞায় বলে দেওয়া যায়। আর একটি কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছিলেন, যেমন আমি দুজনের কথা বলবো, মুজাহিদুল ইসলাম সেলিম তরুণ বামপন্থী রাজনৈতিক নেতা, যাকে বঙ্গবন্ধু খুব স্নেহ করতেন। বঙ্গবন্ধুর একটা গুণ ছিল রাজনৈতিক ভিন্ন মতের প্রতি অপরিসীম শ্রদ্ধা। অর্থাৎ তিনি পরিপূর্ণ গণতান্ত্রিক নেতা ছিলেন। গণতন্ত্র মানে বহুত্ববাদ, প্লুরালিজম।
তো বঙ্গবন্ধুকে মুজাহিদুল ইসলাম সেলিম প্রশ্ন করেছিলেন বাকশাল নিয়ে। তখন তিনি বলেছিলেন যে তোমরা তো আওয়ামী লীগ চেনো না, আমি চিনি। এখন এই আওয়ামী লীগকে ভাঙতে হবে। কারণ বঙ্গবন্ধু এর আগেই বলেছেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। কি হচ্ছিল তখন অবস্থা। আর আওয়ামী লীগ ভাঙতে হলে আমার সব দলই ভাঙতে হবে, ভেঙে একটা দল করতে হবে। দেশের যে পরিস্থিতি তখন, জাসদের হঠকারিতা, নানান কিছু ঘটনা ঘটছে, কাজে এগুলোকে নিয়ন্ত্রণে আনবার জন্যে তিনি এই কাজটি করলেন। এটা কিন্তু তাৎক্ষণিক এবং সাময়িক, এর পেছনে কোনো সোভিয়েত ইউনিয়নের কোনো পরামর্শ কাজ করেনি, সম্পূর্ণ বঙ্গবন্ধুর নিজস্ব ইচ্ছা এবং দৃষ্টিভঙ্গি উৎসারিত একটি সাময়িক পদক্ষেপ। তার অর্থমন্ত্রী ডক্টর এ আর মল্লিক, তার কাছ থেকে আমি শুনেছি, তিনি প্রশ্ন করেছিলেন যে বঙ্গবন্ধু আপনি এই কাজটি করলেন কারণ এটা তো অগণতান্ত্রিক। তো বঙ্গবন্ধু ডক্টর মল্লিককে বললেন যে ডাক্তার সাহেব, বঙ্গবন্ধু আবার যাদের পিএইচডি আছে তাদেরকে ডাক্তার সাহেব বলতেন, এটা আমি নিজেও জানি। তো ডাক্তার সাহেব পরিস্থিতি দেখছেন না, এই পরিস্থিতিটা সামলিয়ে উঠতে দেন, দেখবেন আমি আবার আগের ব্যবস্থায় ফিরে যাব, কিন্তু সেই সময়টি আমাকে দিতে হবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট দৃষ্টান্ত না দিলে কথাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য বঙ্গবন্ধুকে সমালোচনা করা হয়, কিন্তু বাকশাল আমলে প্রতিটি সূচক আপনি কাগজপত্র নিয়ে আসুন, ঊর্ধ্বগতি, স্বাভাবিক পরিস্থিতি সবকিছু। আর একটা কথা, লেনিনের কথা বলি। 1917 সালে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের পরে ওয়ার কমিউনিজম শুরু হলো, অর্থাৎ দ্রুত গতিতে কমিউনিজম প্রতিষ্ঠা হবে। কিন্তু 21-এর মধ্যে সারা সোভিয়েত ইউনিয়ন টালমাটাল, বিদ্রোহ, খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি, মানুষের অসন্তোষ, বিক্ষোভ, সবকিছু, খাবার নেই, মানুষ বিদ্রোহ করবে না থেকে। ওই পরিস্থিতিতে লেনিন পার্টির 10ম কংগ্রেসে সিদ্ধান্ত নিলেন নতুন অর্থনৈতিক নীতি, নিউ ইকোনমিক পলিসি, যা আসলে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের সংমিশ্রণ এবং সাময়িক পদক্ষেপ। 28 পর্যন্ত এটা চালু ছিল। লেনিন 1924-এ লোকান্তরিত, 28 পর সোভিয়েত ইউনিয়ন ঘুরে দাঁড়ালো। লেনিন যদি সমালোচিত না হন, বঙ্গবন্ধু কেন হন? এটা বোঝার অভাব। আমি শামীম রেজা আপনার কাছে আসি যে একটি বিষয়, যে আমি এখানে যদি আপনি এইভাবে, বঙ্গবন্ধু দীর্ঘ 9 মাসেরও বেশি সময় পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগারে ছিলেন। একেবারে এখন যেমন আমাদের উন্নত যোগাযোগ ব্যবস্থা, সবকিছু আমরা জানি, জেলে থেকে অনেক কিছু জানা যায়, তখন তো এত সিস্টেম ছিল না। কিন্তু উনি একেবারে যেদিন মুক্তি পেলেন, 8ই জানুয়ারি লন্ডন গেলেন, পিআই এর প্লেনে লন্ডন গেলেন। তার সুযোগ ছিল, বলা হয়েছিল যে পিআই এর প্লেন লন্ডন যায় এবং মস্কো যায়, উনি গেলেন লন্ডন। লন্ডনে ওনার ফেরার জন্য ভারতের প্লেন ছিল, ইন্দিরা গান্ধীর পাঠানো প্লেন ছিল, আবার ব্রিটিশ রাজকীয় বাহিনীর বিমান ছিল। উনি ইন্দিরা গান্ধীর প্লেন না এসে উনি আসলেন ব্রিটিশ এয়ারফোর্স। এই বিষয়গুলো, এগুলি নিয়ে যদি একটু বলেন আপনি। এক তো প্রেক্ষাপট, আমার আগে যারা আছেন বয়োজ্যেষ্ঠ তারা তো প্রত্যক্ষ করেছেন, তারা বলছেন। আমি প্রাথমিকভাবে যোগাযোগ শাস্ত্রে প্রশিক্ষিত এবং আমাদের কাছে ভিজুয়ালের একটা গুরুত্ব আছে। আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসাবেও সেটা গুরুত্ব দেবেন। এবং ছোট ছোট অনেক ঘটনা যেগুলো আপনি মিলিয়ে একটা ধারণা নিতে পারেন, কিন্তু আপনি পেছনের ঘটনা না জেনেও। এবং আপনি যেটা বললেন যে খুব সংক্ষিপ্ত সময় আমরা এখন পর্যন্ত যা লেখালেখি, স্মৃতিচারণ পাই, একটা ধারণা পাই যে কার কার সঙ্গে তার দেখা হয়েছে, কাদের সঙ্গে যাত্রাপথে উনি ছিলেন বা তার সফর সঙ্গী কারা হয়েছে, ওখানে হয়তো সংক্ষিপ্ত কার কার সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছেন। এখন ভিডিওর কল্যাণে অনেককে চিহ্নিত করা যায় কে কে তার পাশে আছেন। এটা যথেষ্ট না, মানে এটা হয়তো তাকে সাধারণ একটা ব্রিফিং তো অবশ্যই দেওয়া হয়েছে, কি পরিস্থিতি কি ইত্যাদি। কিন্তু সম্ভবত আপনি যেদিকে নির্দেশ করছেন সেটা আরো অনেক ব্যাপক, মাত্র কয়েক ঘন্টা এবং সেটা সবকিছু জেনে এবং দেশে এসে প্রথম দেশে আসার আগে দিল্লিতে বক্তৃতায় কিছু বললেন এবং দেশে এসে পুরোটা বললেন। দুটো বিষয় যদি কয়েক ঘন্টার মধ্যে সবকিছু জানেন, কি করবেন সেটা উনি জানেন। মানে আমি যদি এইভাবে ভাগটা করি, যে একটা হলো যে এর একটা অংশ আমার কাছে সবসময় মনে হয় যে এত অসাধারণ আবেগের ব্যাপার, মানে নেতা ফিরছেন, সেটা বাদ দিয়ে কিন্তু আজকের আলোচনা হবেই না। যে আপনি ভেবে দেখুন, পৃথিবীর আমরা যেগুলো বিশ্ব ইতিহাসে দেখে, ক্যাস্ট্রো ফিরছেন, তাই না, হাভানাতে,
বা আরো অন্যান্য দীর্ঘদিন হয়তো এক্সাইলে ছিলেন কোনো নেতা, তিনি তার দেশে ফিরছেন, এগুলো আমরা বঙ্গবন্ধু ফেরবার আগে হয়তো শুনেছি, তখন তো দেখবার সুযোগ হতো না। কিন্তু তার এই যে প্রত্যাবর্তন, আপনি যদি আজকে আবার দেখেন, সেই ছবি দেখেন, সেই ভিডিও দেখেন, এটা কিন্তু খুব দুর্লভ। আমরা এরকম সাধারণত দেখি না। আমরা সাম্প্রতিক সময়ে আরো অনেককে দেখেছি, বিভিন্ন আদর্শের মানুষ ফিরেছেন। মানে এই উচ্ছ্বাস আমার কাছে মনে হয় যে সমত সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওই গানেই সবচেয়ে ভালোভাবে প্রকাশিত হয়। আবিদুর রহমানের কথা এবং মনে হচ্ছে সুধীন দাশগুপ্তের সুরে যে বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, মানে এই গানটার যে লাইনটা, যে ওখানে একটা পর্যায়ে বলছেন যে তোমাকে যে আমরা কত ভালোবাসি সেটা কি করে বোঝায়, এটা সন্ধ্যার অবিস্মরণীয় একটা গান। এবং ওই প্রত্যাবর্তনকে উপলক্ষ করে আজকে তো অনেকের স্মরণে আছে, অনেকের স্মরণে নাই। পুরো দিনটাতে এটা কিন্তু ধারণ করা যায় যে আপনি কিশোর পারেখের একটা ছবি আছে দেখবেন যুদ্ধ চলাকালে, যে সবকিছু পুড়ে গেছে, একজন ফেরিওয়ালা ফেরি করছে, তো তার অর্ধেক ছবিটা নেওয়া, যে সে ধরে আছে ওই পোড়া কাগজের স্তূপে বঙ্গবন্ধুর একটা ছবি। এটা একটা মাত্র ছবি, তাতে নেতা নাই, কিন্তু তাকে অবলম্বন করে যে যুদ্ধ, তাকে নিয়ে যে ভালোবাসা, যে আবেগ, যেটা যে কোনো, আপনি মনে আছে এয়ারপোর্ট থেকে নামার পর থেকে তার পরিবার, তার নেতা কর্মী, তার মানুষ, সাধারণ জনগণ, হয়তো আপনারও স্মৃতি আছে, সৈয়দ আনোয়ারের আছেন, সৈয়দ আব্দুল আবু সাইদের, প্রত্যেকেরই তাদের আছেন, যে এটা কিন্তু কোনোভাবেই আপনি এই পরবর্তীতে উনি কি বড় বড় জিনিস বলছেন, দর্শনের কথা বলছেন, তার থেকে কিন্তু আলাদা করা যাবে না। আপনি যে এটা জানতে চাইছেন সেটা এরকম যে দীর্ঘদিন ধরে তিনি এটা লালন করছেন এবং সেটা বলবার পরিবেশ তো লাগবে। এখন আপনি যদি দুটো যাত্রার তার সংক্ষিপ্ত দেখেন, একটা হলো যে দিল্লিতে উনি নামছেন, এটা দিল্লি প্যারেড গ্রাউন্ডে উনি বক্তৃতা দিচ্ছেন। আপনি আবারও যদি সেখানে দেখেন, চারিদিক থেকে মানুষের হর্ষধ্বনি, ওই জায়গায় যারা আছেন তারা তাকে উৎফুল্ল, তাকে বলছেন বাংলাদেশ সম্পর্কে, তারা বলছেন বাংলাদেশ দীর্ঘজীবী হবে। সেখানে তারা প্রত্যাশাকে, ডিসকোর্সটা খেয়াল করতে হবে যে ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হবে। তারা শেখকে, তখন তারা বলছে যে শেখকে তারা জিন্দাবাদ জানাচ্ছেন, তারা তাকে আহ্বান জানাচ্ছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে ইন্দিরা চরিত্রটাকেও এখানে দেখতে হবে, যে তিনিও বক্তৃতা দিচ্ছেন। তিনি দেবার আগে তিনি তিনটা জিনিসের কথা উল্লেখ করছেন। একটা, উনি বলছেন যে ওনার তিনটা প্রতিশ্রুতি ছিল, উনি হিন্দিতে বক্তৃতা দিয়েছিলেন। তিনটা প্রতিশ্রুতি বলেছেন যে একটা আমার ছিল শরণার্থীদেরকে দেখা এবং তাদের প্রত্যাবর্তনের দায়িত্ব পালন করা, আমরা সেটা করেছি। আমাদের কথা ছিল মুক্তিবাহিনীকে সহায়তা করা, আমরা সেটা করেছি। এবং কথা ছিল শেখ যেন জীবিত ফিরে আসে, তাকে যেন ফিরিয়ে আনা হয়, সেই দায়িত্ব আমি পালন করেছি। সেটা একদম পাবলিক ডোমেইনে বলা হচ্ছে। কিন্তু তারপরে যিনি বঙ্গবন্ধু, যে নামেই তাকে তারা সম্বোধন করুক, তিনি দেখেন, আমি আজকেও দেখছিলাম অনুষ্ঠানে আসার আগে বক্তৃতাটা, একটা বলছেন যে কিছু সাধারণ নীতি আদর্শের কথা বলছেন। উনি বলছেন যে আমার সাথে মিসেস গান্ধীর এত মিল কিসের, বলছেন যে আদর্শের মিল, নীতির মিল। তারপরে অংশে সেই নীতিটাকে মনুষ্যত্ব এবং বিশ্ব শান্তি। কারণ যে সময় দাঁড়িয়ে তিনি জানেন তিনি তো ফেরত যাচ্ছেন বাংলাদেশে, এটা কি সোভিয়েত ব্লকে যাবে, এটা কি আমেরিকান ব্লকে যাবে, এটা কি জোট নিরপেক্ষর মতো কিছু হবে, এটা তো বিরাট একটা টানাটানির সময়, তখন স্নায়ুযুদ্ধের এই অবস্থায় কোথায় যাবে। তিনি আগে তার অবস্থানটা বলছেন যে মনুষ্যত্ব আমার কাছে বড় কথা, বিশ্ব শান্তি আমার কাছে বড় কথা। এবং সেখানেই কিন্তু তিনি স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তনের সময় প্রথম উচ্চারণ করছেন, যেটা আপনি দীর্ঘ যে সংগ্রাম, আপনি যদি স্বাধীনতার সংগ্রামের কথা বলেন, একটা জাতি চিন্তা করছে সে জাতি গঠন করবে, তা জাতি গঠন এবং দেশ, এটা দুটো তো পারস্পরিক। তো জাতি গঠনের প্রক্রিয়া চলেছে, যুদ্ধ শেষ হয়েছে, এখন তো দেশ, স্বাধীন দেশ, তার জন্য সংবিধান লাগবে, তার জন্য অবস্থান লাগবে। দিল্লি প্যারেড গ্রাউন্ডের বক্তৃতায় তিনি বলছেন যে আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে, সমাজতন্ত্রে, আমি বিশ্বাস করি ডেমোক্রেসিতে। ওই যে স্যার যে কথাটি বললেন যে জাতীয়তাবাদ, সে তো থাকবেই, জাতীয়তাবাদের ভিত্তিতেই তো যুদ্ধ হয়েছে, সবকিছু হয়েছে, ওটা তো আর বলবার প্রয়োজন নেই। তিনি আগে স্পষ্ট করছেন, এর আগে তিনি মনুষ্যত্বের কথা বলছেন, তিনি বিশ্ব শান্তির কথা বলে নিচ্ছেন, কিন্তু তার দেশ কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকবে তিনি তার বিশ্বাসের কথা বলছেন। এবং পরবর্তী যখন আবার আসছেন উনি সেই রেস কোর্সে, সেখানে অনেকগুলো মাত্রা হয়তো আমরা পরের অংশে বলবো, কিন্তু আমার কাছে যে অংশ বলে আমি এখানে শেষ করব, সেটা পরিচয়ের একটা কথা, যে পরিচয়ের সংকট এখনো কিন্তু আমাদের যায়নি, যে কি হবে, আমরা কোথায়, কোন দিকে, মানে পরিচয়ই তো এখন বড়, সারা পৃথিবীতে পরিচয়ের সংকট। অনেক বক্তৃতার মধ্যে আবেগে যখন উনি একটু কাঁদছেন, আবেগপ্রবণ হয়ে উঠছেন, আজ বক্তৃতা দিতে আমি আসিনি, এরকম একটা বোধহয় লাইনও আছে, সেখানে ওর কথাটা আবার স্মরণ করিয়ে দিই যে আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। উনি বলে আসছেন কিন্তু সেকুলারিজম, উনি অন্য কোনো শব্দ প্রয়োগ করেন, ইংরেজি শব্দই বলেছেন, কিন্তু এখানে এসে বলছেন আমার পরিচয় তো আমি বাঙালি, আমি তো এর ভিত্তিতেই এত কিছু করলাম। তারপর বলছেন আমি মানুষ, এরপরে আমার ধর্ম, আমার অন্যান্য বিষয়, আমার মনে হয় যে পরে আরো আলোচনা করা যাবে। আমরা একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো,
হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জুলফিকার রহমান সাইদ, আমি তথ্য চিত্র নির্মাতা একজন ছোটখাটো। আমি শ্রদ্ধেয় ডক্টর আনোয়ার হোসেন স্যারের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে বাকশাল তো অ্যাকচুয়ালি এটা একটা প্ল্যাটফর্ম তো ছিল বটে, কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল ছিল স্যার, আমরা যেটা মনে করি। এটা একটা পূর্ণাঙ্গ কমিটি ছিল, এটার একটা গঠনতন্ত্র ছিল, এবং এটা যে শুধু একটা সময়ের জন্য বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন সেটাও বলা যায় না, কারণ ওইখানে ডিক্লেয়ার করা ছিল না যে কি পর্যন্ত এই পলিসিটা রান হবে। আমি বলছি না বাকশাল ব্যবস্থাটা খারাপ ছিল, মৌলানা ভাসানীর মতো নেতা বাকশালকে সমর্থন করেছিলেন, কিন্তু আমার কাছে স্যার যেটা সবচেয়ে মনে হয়েছিল বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তটা একটু দেরিতে নেওয়া হয়েছিল। এবং স্যার আপনার সাথে আমি একমত হতে পারছি না যে বাকশাল একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল ছিল না। জি, ধন্যবাদ আপনাকে। স্যার এটা নিয়ে কিছু বলবেন আপনি? এটা নিয়ে উনিও বলতে পারবেন, উনি যেহেতু রাজনীতিবিদ নিজেই। আমি প্রশ্ন যখন আমার কাছে এসছে আমি উত্তর দেই। আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতে খুব অল্পতে, কারণ আমরা বাকশালের আলোচনায় থাকবো না, কারণ আমি তো ডক্টর A.R. মল্লিকের কাছে যে উক্তি করেছিলেন বঙ্গবন্ধু সেটি উল্লেখ করলাম, যে বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন সাময়িক একটি ব্যবস্থা, আর অভিন্ন একটি মঞ্চ করতে গেলেও সংগঠন লাগে, কিছু বিধিবিধান লাগে, সেইটা তিনি করেছিলেন। এবং আমি প্রসঙ্গক্রমে সোভিয়েত ইউনিয়নের তুলনাও তুলে এনেছি আর কি। সোভিয়েত ইউনিয়নে যখন ইকোনমিক পলিসি করা হয় তখনও পূর্ণাঙ্গ বিধিবিধান তৈরি হয়েছিল, সেটাও ছিল সাময়িক। তো সম্মানিত দর্শক, তার বিশ্বাসের প্রতি সম্মান রেখেই আমি আমার বক্তব্য এভাবেই। আপনি কিছু বলবেন এই বিষয়ে? আমি একটা মন্তব্য, বাকশালের কর্মসূচি কি ছিল? জাতীয় ঐক্য, দুর্নীতি উচ্ছেদ। জি, বাকশালের কর্মসূচি, মানে বাকশাল নিয়ে যারা কথা বলে ম্যাক্সিমাম লোক কর্মসূচি আমার মনে হয় যে বলে না। জন্ম নিয়ন্ত্রণ 4টা ছিল, এগুলো চিরন্তন। আর উনি রাজনৈতিক কাঠামোগত যে দিক নিয়েছিলেন সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছিলেন যে এই কাঠামোটা থাকতো রাজনৈতিকভাবে না অন্য কিছু হতো। তো একটা বিষয়ে আমি পরিষ্কার, সেটা হলো এই বাকশাল নিয়ে লেখাপড়া করে বাকশালের গভর্নর থেকে একটা বিষয় পরিষ্কার, বঙ্গবন্ধুর টার্গেট ছিল একটা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বৈষম্য দূর করতে হবে, দুর্নীতির উচ্ছেদ করতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, আমার সোনার বাংলা করতে হবে। এই লক্ষ্য নিয়ে উনি 3.5 বছর বয়সেই 7-এরও বেশি প্রবৃদ্ধি অর্জন তখন হয়েছিল। সেই কারণেই উনি কাঠামোগত দিকে অত জোর দেননি। উনি দিয়েছেন সব মানুষকে নিয়ে আমার টার্গেট আমি পৌঁছবো। যেমন সব মানুষকে নিয়ে 6 দফার ভিতর দিয়ে তিনি একটা অবস্থার সৃষ্টি করেছিলেন, মুক্তিযুদ্ধের অবস্থা চলে গেলেন, তেমনি আবার অর্থনৈতিক মুক্তির জন্য তিনি অগ্রসর হয়েছিলেন। সেটা কয়দিন লাগতো, কতক্ষণ থাকতো, কি থাকতো, সেটা বিশ্ব এবং জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা নির্ধারিত হতো। এটা অনেকে বলেছেন, মিজানুর রহমান সাহেব বইতে রেখেছেন যে সাময়িক, আমাকে বলছেন, কিন্তু আমাদের কাছে যারা বঙ্গবন্ধু বক্তৃতা করেছেন গভর্নরদের কাছে, সেখানে কিন্তু এ কথা বলেন নাই, বরং নৌকা নিষিদ্ধ করে গেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছিলেন, এবং সব পার্টি নিষিদ্ধ করে জাতীয় ঐক্য করার জন্য তিনি করেছিলেন। সেই জন্য এখন যারা বলেন যে সাময়িক গোজামিল দিতে চান, আমি তাদের সাথে একমত না, দুঃখিত। জি, আর যেটা মানে বঙ্গবন্ধুর সেই মানে উনি ফিরলেন, প্রধানমন্ত্রী হলেন, পরবর্তী কিছু যুগান্তকারী সিদ্ধান্তের কথা আলোচনা, সেগুলো তো আছে ওই বক্তৃতার ভিতরে, কিন্তু আরো স্যার বলছে 15টা, হ্যাঁ 15-20টা বেশি হবে। একটা মূল কথা যেটা বললেন, ভুট্টো সাহেব তাকে আসার সময় বলেছিলেন যে একটা যৌথ বিবৃতি দিতে হবে, হ্যাঁ, একই লুজ কনফেডারেশন। উনি বলছেন থাক, এটা আগে আমি ঢাকায় যাব, জনগণের সম্মতি নেব, তারপরে কথা বলবো। যার জন্য এখানে সে বক্তৃতা কিন্তু দেখবেন উনি বলেছেন, ভুট্টো সাহেব আমার বাংলাদেশ স্বাধীন, আপনার মতো আপনার থাকেন, আমার মতো আমি থাকেন। এর 7 দিন পরে ভুট্টো সাহেব কিন্তু রিয়াক্ট করলেন। রিয়াক্ট করে কি 17 তারিখ কি বললেন যে এখনো বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং এখনো পাকিস্তানের অধীনে। সেটা বঙ্গবন্ধু তার উত্তর কি দিলেন, আমি তো মেজরিটি, আমি গোটা পাকিস্তান নাম বদলে
সবটাই বাংলাদেশ করব, সবটাই বাংলাদেশ করব, এইরকম একটা অবস্থা ছিল। এবং আর একটা দেখেন, একটা মানুষ আত্মসম্মানবোধ, আত্মমর্যাদা কত বড় হলে কত মাপের নেতা হয় সেটা প্রমাণ বঙ্গবন্ধু। ভুট্টো সাহেব তার প্লেনে ওঠার সময় $50,000 ওনাকে দিয়েছেন হাত খরচের জন্য। তখন বঙ্গবন্ধু কি করলেন, ওই টাকাটা নিলেন না, না নিয়ে বললেন চার্টার প্লেনের দামের জন্য ওটা ভুট্টো সাহেব আপনার কাছেই রাখেন। এইরকম একটা মানুষ যখন চারিদিকে সঙ্গীন অস্ত্র ধরা সেই শিয়ালা রেস্ট হাউসে ভুট্টো সাহেব যাচ্ছেন, তার আগে সামরিক বাহিনীর লোকজন গর্জনে, চারিদিকে বুটের গর্জনে, চারিদিকে এই অবস্থা। বঙ্গবন্ধু জানেন কিনা, জানেন না তার কি অবস্থা। এটা জানতেন যে কেউ একজন আসছে, একটু পরে শোনা গেল কে ভুট্টো সাহেব আসছেন। উনি ভুট্টো সাহেব যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, তখন বঙ্গবন্ধু কি বললেন? বঙ্গবন্ধু বললেন যে আমি মুক্ত কিনা সেটা বলেন, মাথা নোয়ার নেই যে আমাকে মুক্ত করো, না না আমি মুক্ত কিনা সেটা বলেন। ভুট্টো সাহেব ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন, নাইদার ইউ আর ফ্রি ম্যান নট ইউ আর প্রিজনার, এটা বললেন। আর বঙ্গবন্ধু কি বললেন, তাহলে আপনার সঙ্গে কথা নাই। পরের দিন যে ভুট্টো সাহেব বললেন যে ঠিক আছে আপনি মুক্ত মানুষ, আমার সাথে আপনার কথা হলো এই টেপে যেটা পাওয়া যায় সেটা, হ্যাঁ লুজ কনফেডারেশন একটা করবেন, ন্যূনতম একটা সম্পর্ক থাকবে মুসলিম ভাই ভাই। এটা তো আপনি বললেন, আমি স্যারের কাছে আসবো না, সেই কথাটাই রেস করছে। আমি যে কথা বলছি সেই কথাটাই দ্ব্যর্থহীনভাবে রেস করছে। বঙ্গবন্ধু বললেন যে ভুট্টো সাহেব আমার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জি, এইটা তো একটা দিক বললেন। আরেকটা বিষয় যেটা আমি স্যারের কাছে আসি, যে সেই সময়ে স্বাধীনতার পরপর ওআইসির যে মেম্বার হওয়ার বিষয়টি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে ভারত কিছু মনে করে কিনা ওআইসির মেম্বার হওয়ার জন্য। তো সবকিছু ছাপিয়ে উনি ওআইসির মেম্বার হওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, পাকিস্তানের কাছে, পাকিস্তানে সেটা হবে, লাহোরে হবে, আগে পাকিস্তান স্বীকৃতি দিতে হবে, তারপরে উনি লাহোরে যাবেন, সেই স্বীকৃতি আদায় করা, সবকিছু মিলিয়ে যদি সেই ঘটনাটি যদি বলেন। দেখুন, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি এসেই দেশে ফিরেই যে ভাষণটি দিয়েছেন তার মধ্যে কিন্তু একটি কথা আছে যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আর পাকিস্তানের স্থান চতুর্থ, ইন্ডিয়া থার্ড। হ্যাঁ, তো এই কথাটি বলার মধ্যে কিন্তু একটা দূরদৃষ্টি ছিল এবং ব্যাখ্যাটা এই হতে পারে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ কিন্তু ধর্মবিশ্বাসের দিক থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এবং ইতিমধ্যে বঙ্গবন্ধু জেনে গেছেন যে মুক্তিযুদ্ধে মুসলিম দেশগুলো আমাদের পক্ষে ছিল না, কাজে বিশেষ উদ্দেশ্য নিয়ে বিচক্ষণতার সঙ্গে এই মন্তব্যটি করেছিলেন। আরেকটি উদ্দেশ্য ছিল যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়তে হলে শুধু পশ্চিম দুনিয়ার অর্থ সাহায্য বা সহযোগিতা দিয়ে পেট্রো ডলারের প্রয়োজন হবে, এটা বঙ্গবন্ধু বুঝতেন আর কি। তো সেই জন্য এটা ভবিষ্যৎমুখী একটা মন্তব্য ছিল। আর ওই পেট্রো ডলার আদায় করবার জন্যেই কিন্তু ওআইসির সদস্য হওয়া, কিন্তু ওআইসির সদস্য হতে গিয়ে নিজের আত্মমর্যাদা তিনি জলাঞ্জলি দেননি। এবং এই ব্যাপারটি জানা আছে যে প্রথমত বঙ্গবন্ধুর কাছে ওআইসির একটি প্রতিনিধি দল আসে লাহোরে সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য। তো বঙ্গবন্ধুর শর্তটি ছিল এই যে পাকিস্তান আগে স্বীকৃতি দিতে হবে, তবে তিনি লাহোর যাবেন, তার আগে তিনি যাবেন না। এটাতে বেশ কদিন কিন্তু কালক্ষেপণ হয়েছিল। তারপরে যখন পাকিস্তান স্বীকৃতি দিতে সম্মতি জানালো তখনই বঙ্গবন্ধু রাজি হলেন লাহোরে যেতে। এবং আরেকটা বিস্ময়কর ব্যাপার, বঙ্গবন্ধুর সফর সঙ্গী একজনের কাছে থেকে আমি তথ্য পেয়েছি যে বঙ্গবন্ধু যাবার মুহূর্তে নির্দেশ দিয়েছিলেন যে বাংলাদেশের একটা পতাকা সাথে নিতে হবে। লাহোরে নেমে বিমানবন্দরে দেখলেন পাকিস্তানের পতাকা উঠছে, বাংলাদেশের পতাকা নাই। এখন রাষ্ট্রীয় সফরে গেলে রাষ্ট্রীয় অতিথির সম্মানে কিন্তু দুই দেশের পতাকাই উড়ে। তখন তিনি খবর পাঠালেন তিনি নামবেন না যতক্ষণ না বাংলাদেশের পতাকা উড়ে।
তখন তাকে আবার খবর পাঠালেন যে তাদের কাছে বাংলাদেশের পতাকা নাই, তখন তিনি পতাকা পাঠিয়ে দিলেন। পতাকা উঠল, যখন বাংলাদেশের পতাকা উঠছে তখন ভুট্টোর চোখ দিয়ে পানি পড়ছে, তখন বঙ্গবন্ধু নেমেছিলেন। তো ভারত মানে আন্দাজ করতে পারে আগের থেকেই সবকিছু। হ্যাঁ, দূরদৃষ্টিটা কতটুকু। ভারত এটা পছন্দ করেন, এটা আমরা জানি যে বাংলাদেশ ওআইসির সদস্য হোক, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের আত্মমর্যাদার দিকটি কিন্তু বিবেচনায় ভারতের প্রসঙ্গে যদি আসি, যে ভারতের কাছ থেকে, ইন্দিরা গান্ধীর কাছ থেকে যে কথা আদায় করা যে সৈন্য কবে প্রত্যাহার হবে, এই বিষয়টি মানে অনেক আলোচিত হয়, অনেক মানে বঙ্গবন্ধুর কূটনৈতিক মানে বিষয়টা, প্রজ্ঞাটা মানে এটা তো আমরা যারা উত্তর প্রজন্ম তাদের কাছে এখনো একটা অসাধারণ বিষয়। যদি বলা হয় যে আমরা খুব জনপ্রিয় উদাহরণ, আপনার কাছে প্রশ্ন রইল, তার মধ্যে আমি একটা প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মনোয়ার হোসেন যাত্রী বলছি, গাজীপুর থেকে। জি বলেন। আমার প্রশ্ন ছিল আবু সাইদ স্যারের কাছে। জি। স্যার যখন বললেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তখন তো উনি তৃতীয় চতুর্থ সারির নেতা। বঙ্গবন্ধুকে যারা এত আদর্শবাদী বানালো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক সাহেব, তারপরে আব্দুর রশিদ তর্কবাগীশ, ওনাদের বিষয়ে উনি কিছু স্মরণ করলেন না, পুরোপুরিটাই বললেন যে এটা কি ইতিহাস বিকৃতি নয়? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন উনি উত্তর দিবেন। যে আমি আসবো, আমি এখনো বলেছি, আমার মনে হয় আপনি আমার কথাগুলো ঠিক মতো শোনেন নাই কিংবা বলতে পারেনি। সেটা হলো, আমি কখনো বলিনি বঙ্গবন্ধু ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। আমি এইটা বলেছি, ছাত্রলীগ গঠন করার পিছনে তখনই সিদ্ধান্ত হয় 48 সনের পাকিস্তান ভাঙা, পাকিস্তান হওয়ার পরপরই কয়েক মাসের ভিতরে। এটা যারা গঠন করেছিলেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা আছে। মৌলানা ভাসানী তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, সবাই জানেন। বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক, এটাও জানেন। সেজন্য ইতিহাস বিকৃতির ভিতরে আমি নেই, আমার খুব পরিষ্কার। আমরা যেটা আলোচনা করছিলাম, যেটা বলছিলেন, এখনো যদি খুব জনপ্রিয় উদাহরণ দেওয়া হয় যে এখনো জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্রবাহিনীর সৈন্যরা অবস্থান করে, জাপানে অবস্থান করে, ইউরোপের বহু জায়গায় অবস্থান করে। আপনি কোরিয়াতে বলেন, অন্যান্য জায়গায় আশেপাশে কোনো না কোনো যুদ্ধের পরে তারা থেকে গেছে এবং ভারত সহযোগিতা করেছে। কিন্তু তখনকার ভারতের কথা চিন্তা করতে হবে, তার যে কৌশলগত স্বার্থ, তার যে পররাষ্ট্রনীতি, তার যে অবস্থান, তার যে মিলিটারি যে ইন্টারেস্ট, যদি আমি বলি, এটা যদি আমরাও হতাম তাহলে কিন্তু এটাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে সেখানে আরো কিছুকাল অবস্থান করাটা তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো সুবিধাজনক হতো। কিন্তু সেইটাকে সরিয়ে দিতে পারা, সেটাকে তারা নিয়ে যাবে এত স্বল্প সময়ের মধ্যে, এই দুটো বিষয় আমার কাছে মনে হয় যে ওয়াইসিতে যাবার ব্যাপারটা, যেটা স্যাররাও বলছিলেন যে ওরকম একটা সময় ওখানে সোভিয়েত ইউনিয়ন আছে, তার পক্ষের লোকেরা আবার এখানে আছে, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তো এক ধরনের অবস্থান, মধ্যপ্রাচ্যের আমার কাছে, আমি ঠিক জানি না স্যার যেভাবে ব্যাখ্যা করলেন যে কেবল পেট্রো ডলার বা অন্যান্য, আমি পুরোপুরি একমত নই স্যারের সঙ্গে, হয়তো পরবর্তীতে আলোচনা করা যাবে। আমার কাছে বেশি মনে হচ্ছে যে স্বাধীন সত্তা প্রতিষ্ঠার যে বিষয়টা, স্বীকৃতি, কারণ যে সময়টি বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন আজকের মতো জাতিসংঘ না, জাতিসংঘের সদস্যপদ গুরুত্বপূর্ণ, অন্যান্য জায়গায় সদস্যপদ গুরুত্বপূর্ণ, স্বীকৃতি গুরুত্বপূর্ণ। তো সেটা আসছে, তার আগে আপনি যেটা বলছিলেন সেটা সত্যিই একটা অসাধারণ বিষয়। এবং আমাদের যারা কূটনীতির ইতিহাস লিখবেন বা আমরা এখন পর্যন্ত ওয়াইসিতে যাবার যে সমস্ত বর্ণনাগুলো শুনি তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে, বর্ণনা যারা স্মৃতিচারণ করেছে, এই দুটো ক্ষেত্রে অন্তত মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো সম্ভবত তার সিদ্ধান্ত ছিল। আমি একক শব্দটা যদি নাও বলি, যে সাধারণত তো আলাপ করা হয়, ঘনিষ্ঠজনদের সঙ্গে করে, কারণ এত বড় দুটো সিদ্ধান্ত নিতে পারা, যে কোন কৌশলে বললে ভারতের প্রধানমন্ত্রী কোন পর্যায়ে গেলে ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে ঠিক আছে, নেতা যখন চাইবেন তখন শূন্য সরে যাবে, তার মানে তার আর কিছু করবার নাই, মানে এখানে আর না বলবার তার কোনো সুযোগ নাই যে আমি পরে যাব বা আগে যাব। এবং একই রকম কথার সাথে একটু অ্যাড করি, এটাকে তো ওই সময় মন্ত্রী পরিষদে উঠেছিল উনি ওয়াইসিতে যাবেন কিনা, এবং মন্ত্রী পরিষদ থেকে পরিষ্কার বলা হয়েছিল যাবেন আপনি। বঙ্গবন্ধু বলছিলেন এটা যেতে হবে, অনেকে বলেছিল ভারত না করবে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন, অনেকে না, কেউ কেউ বলেছিলেন ভারত নাকচ হবে। বঙ্গবন্ধু তখন যে কথা বলছেন আমি এখানে উচ্চারণ করতে চাই না। আরেকটা কথা, ওই বিদেশি সৈন্য ব্যাপার, দিল্লিতে যখন ম্যাসকারের হান্স ওনাকে জিজ্ঞেস করেন, বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেন যে আপনার দেশে তো ভারতের সৈন্য আছে, বিদেশি সৈন্য,
এই সৈন্যগুলো কবে যাবে? তখন উনি পাশে মিসেস গান্ধী ছিলেন। উনি বললেন, কেন, আমি যখন বলবো তখনই যাবে। কি বলেন মিসেস গান্ধী? এখন ওই টেলিভিশনের সামনে মিসেস গান্ধী কি বলবেন, না বলবেন? যে কৌশলে বলা হয়েছে, যে কৌশলে বলা হলো, ওই কৌশলে, হ্যাঁ, ওইটা 6 তারিখে এসে ক্যালকাটাতে পরবর্তীকালে আরেকটি বিষয় যে বঙ্গবন্ধুর যে মানে একেবারে রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত, একটা বড় সিদ্ধান্ত যেটা, এটা এখনকার জেনারেশন কতটুকু জানে, মানে একেবারে মদ নিষিদ্ধ করা। যেদিন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলেন তার 3 দিনের মধ্যে তখন পাকিস্তান আমলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ দেওয়া হতো, মদ পরিবেশন করা হতো। সেই মদ নিষিদ্ধ করলেন, জুয়া নিষিদ্ধ করলেন, রেস নিষিদ্ধ করলেন। এই বিষয়টি নিয়ে কিন্তু না, তখন তো ওটা ছিল ইসলামী মদ। জি, ইসলামী মদ সৌদি আরব চলে, মিডল ইস্ট চলে, সব জায়গায় চলে ইসলামী মদ। আমার মনে হয় যে সারা জীবন তো আসলে বঞ্চনার ব্যাপারে কথা বলেছেন, যে মানুষের এক শ্রেণী এটা সুবিধা পাবে আর এক শ্রেণী বঞ্চিত হবে। এবং ওই রেসকোর্সের ভাষণেও দেখেন বারবার বলছে যে আমার জীবনের স্বাদ পূরণ হয়েছে, বাংলার মানুষ আজ মুক্তি পেয়েছে স্বাধীনতার পাশাপাশি। ওই সারা জীবন সম্ভবত বঞ্চনা, মানব মর্যাদা, এই জিনিসগুলোরও কিন্তু এটা একটা রিফ্লেকশন। আপনার যারা এগুলো ব্যবহার করতে পারে তারা তো উচ্চবিত্ত, এ তো সাধারণ মানুষ করতে পারে না ওই ধরনের, অতএব তারা ওই সুযোগটা পাবে, আবার সামাজিক বঞ্চনা তৈরি হবে। না হলে দেখেন ওই বক্তৃতায় কেন এই ধরনের প্রসঙ্গগুলো বলছে যে আমার জীবনের স্বাদ পূরণ হচ্ছে, মানুষ মুক্ত পেয়েছে, এবং বারবার স্বাধীনতার কথা বলছেন, স্বাধীন হয়েছে, স্বাধীন থাকবে। তো তাতে বোঝা যায় যে একটা আবেগ রয়েছে, একই সঙ্গে নীতির কথা বলছেন, যেটা তার কয়েকদিনের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে তার তো একটা প্রতিফলন ঘটতে হবে কোথাও না কোথাও, যে কি ভাবে আপনি সেই বঞ্চনা নিরসন করছেন। মানুষের মধ্যে যে সাংস্কৃতিক বিভাজনও এটা তৈরি করে। আপনি রেসকোর্সের সুবিধা পাচ্ছেন, আপনি বারের সুবিধা পাচ্ছেন, আপনি মদ্যপানের সুবিধা পাচ্ছেন নগরে, এটা তো একটা বঞ্চনারও জায়গা মানুষের, এটা তো সমতার জায়গা না। সুতরাং এরকম ছোট ছোট সাংস্কৃতিক জায়গাগুলো, অভ্যাসের জায়গাগুলো ধরা কিন্তু খুব বড় ব্যাপার, এবং এটা যে কোনো প্রশাসকের পক্ষে সম্ভব না, এটা সম্ভব নেতার পক্ষে। এটা সম্ভব যেহেতু সেই যে আপনি বলছেন জাতির জনক, যে আমরা তো জাতি গঠন করতে চেয়েছিলাম, তো জাতি গঠন করতে হলে তো সেই জাতির কর্ণধার ব্যক্তি লাগবে, দেশ লাগবে, ভাষা লাগবে, ভূখণ্ড লাগবে, সেই চেতনা লাগবে। তো সেটা যিনি করতে পেরেছেন তিনিই জাতির জনক, এবং তিনি যা ভালো মনে করেছেন যে মানুষের মুক্তির জন্য, এই বঞ্চনা রোধের জন্য, মানুষের যদি বলে সেই আবেগে বলছেন যে কবিগুরুর কথা মিথ্যা হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে, মানে 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। তো সেটাই উনি আবার অন্যভাবে বলছেন যে আমরা মানুষ হয়েছে, তো মানুষ হতে গেলে তো এই বঞ্চনা বিলোপ করতে হবে, তাই না, এই অসমতা বিলোপ করতে হবে। জি, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করব। যে আমাদের আজকে বঙ্গবন্ধু আমাদের এখানে আমাদের মাঝে নেই, কিন্তু আমরা বঙ্গবন্ধুর মতো হয়তো রাষ্ট্রনায়ক আর পাবো কি পাবো না যায় না, কিন্তু তার রেখে যাওয়া কাজকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং সেভাবে অনুসরণ করতে পারি, তাহলে হয়তো সোনার বাংলা সোনার বাংলা পরিণত করতে পারবো। হয়তো আমরা সেই অপেক্ষাতেই থাকলাম। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।